বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমার ফ্রেন্ডটা বাঁচাও, বাঁচাও। আবারও একখান পালাইছে। তা আমার বন্ধুটা কি মুক্তি পাবে না ওই মায়া চক্রের হাত থেকে? হ্যাঁ, গতকাল আমি গিয়েছিলাম বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা বলতে। ছবি দেখে আমার বেশ পছন্দ হয়েছে। আর এখানে জানিস ভাড়াটাও কম। আর আমি যে জায়গায় কাজ করি ওখান থেকে অনেকটাই কাছে। তাই আর বেশি দাম দর করিনি, ঝটপট বাড়িটা ভাড়া নিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, নতুন বাড়িটা তাহলে একদিন পাঠিয়ে নিস। চল, তাহলে আমি ফোনটা রাখলাম। ইনি হলেন রতন মুখার্জি, পেশায় একজন সরকারি কর্মচারী। এক লিভার পাম্পের অফিসে তিনি কাজ করেন। আর আজকে রতন মুখার্জি যাচ্ছেন এক নতুন ভাড়া বাড়িতে উঠে। তা সাহেব, বিলাসপুরে আপনি কোন জায়গায় যাচ্ছেন, বা কোন জায়গায় বাড়ি নিয়েছেন আপনি? ওই বিলাসপুরে মাছ বাজারের কাছে যে নিমাই মল্লিকের বাড়িটা আছে, ওই নিমাই মল্লিকের বাড়িটাই আমি নিয়েছি। ওখানেই যাব আজ আমি। কি কি বললেন আপনি? সব জেনে শুনে নিয়েছেন তো ঘরটা? আপনি কি সব জানেন ওই ঘরটার ব্যাপারে? না, সব বিষয়টা জানা হয়নি, কিন্তু কজন বলাকাও করছিল ওই বাড়িতে নাকি অশরীরী জিনিস ঘটে। তা আমার শুনে অতটা বিশ্বাস হয়নি। আমি কি জানেন তো, ওই সব জিনিসে অতটা বিশ্বাস করিনি। কিন্তু সাহেব, আপনি সব জেনে শুনে এই পদক্ষেপ নিচ্ছেন? আপনি তো তাহলে সব বিষয়টাই জানেন দেখছি। আমার মতে বলে আপনার ওই বাড়িতে না যাওয়াই দরকার। ওই বাড়িতে আজ অব্দি গিয়ে কেউ থাকতে পারেনি। মাঝরাতে তাদের সব জিনিসপত্র সেই পালাতে হয়েছে। আমি কি বললাম, আমার এসব জিনিসে একদম বিশ্বাস হয় না। তার কতক্ষণ লাগবে যেতে? এই তো এসেই পড়েছি, আর মিনিট 5 লাগবে। কথা শুনে বুঝে যাচ্ছে রতনের মনোবল শক্তি অনেকটাই, মনে এক ফোঁটাও ভয় বলতে নেই। আর মিনিট 5 গাড়ি চালানোর পর ড্রাইভারটাকে পৌঁছে দেয় সেই নিমাই মল্লিকের বাড়ির সামনে। রতন তখন গাড়ি থেকে নেমে দেখতে পায় তার বাড়ি মালিক দাঁড়িয়ে আছে বাড়ির সামনে তার জন্য অপেক্ষাতে। কই সিকি বাবু, আসতে কোনো আপনার অসুবিধা হয়নি তো? না না, আমার তেমন কোনো অসুবিধা হয়নি আসতে। আচ্ছা বেশ বেশ, এই না ঘরের চাবি। আর একখান কথা কই শুনো বাবা, তুমি তোমার মতো করেই থাকবে, সব করবে, কিন্তু হ্যাঁ, তোমার পাশের ঘরে যাইবা না কখনো। কথাটা শোনার পর রতন একটু হলেও অবাক হলো, দিয়ে বলল, কেন, কোনো অসুবিধা আছে নাকি ওই ঘরে? ওই ঘর বানা আগে থাকতো আমার এক বন্ধু, বহু বছর কাটে যাওয়ার পরও তার কোনো হদিস নাই। তাই জন্য ওই ঘরের কপাটখানা আমার কাছে সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ, আমি বুঝলাম। আমি যাব না ওই ঘরে। তখন রতন আরও কিছুক্ষণ ধরে বাড়িওয়ালার সঙ্গে কথা বলে। তারপর সে ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে গিয়ে সে সব জিনিসপত্র দেখতে থাকে। তারপর সে খাটে বসে বসে রেস্ট নেয়। এরপর দেখতে দেখতে দুপুর গড়িয়ে রাত্রি নেমে আসে। রতন তখন খাওয়া দাওয়া করবার পর ঘরের খাটে শুয়ে থাকে। আর বেশি দেরি করে লাভ নেই, সকাল থেকে অনেকটাই ধকল গেল। আর তার উপর থেকে নিজের হাতের রান্না, খাবারে নুন কম তো ঝাল বেশি। সে যাই হোক, আজ বেশি দেরি করে লাভ নেই, ঘুমিয়ে পড়ি। এই বলে রতন আর বেশি দেরি না করে ঘুমিয়ে গেল। ঠিক তখন রাত 12টা বাজে। হঠাৎ রতনের ঘুম ভেঙে গেল একটা বিকট আওয়াজে। এত রাতে আবার কিসের আওয়াজ, কোনো বিড়ালের? তখন রতন মন দিয়ে শব্দটা শুনলে সে বুঝতে পারে এটা কোনো বিড়ালের শব্দ নয়। মনে হচ্ছে পাশের ঘরের মধ্যে কেউ এক নাগাড়ে হেঁটে চলেছে। আবার কখনো বা মনে হচ্ছে কেউ আস্তে স্বরে কাঁদছে। না, এটা তো কোনো বিড়ালের শব্দ বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে তো কেউ পাশের ঘর দিয়ে কেউ হেঁটে চলেছে। কিন্তু কেই বা হবে এত রাতে? ঘরের মধ্যে তো আমি ছাড়া আর কেউ নেই। তখন রতন উঠে পাশের ঘরে দেখতে যাবে। ঠিক সেই সময় তার মনে পড়ে গেল সেই বাড়িওয়ালার কথা। বাড়িওয়ালা তো আমায় বারবার করে বারণ করেছিল যে ও ঘরে যাবে না। আমার কি এত রাতে ও ঘরে যাওয়া উচিত হবে? তারপর রতন অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে। এরপর সে ডিসাইড করে সে বাড়িওয়ালার কথাই শুনবে, আর সেখানে দেখতে যাবে না যে কি হচ্ছে ওখানে। তারপর আস্তে আস্তে সে শব্দটাও বন্ধ হয়ে যায়। তখন রতন বলে ওঠে, কই, শব্দটা তো বন্ধ হয়ে গেল। মনে হয় বিড়ালই হবে।
যাই হোক, অনেক ধকল গেছে সারাদিন, সময় নষ্ট করে আর লাভ নেই। যাই, আমি আবার ঘুমিয়ে পড়ি। তারপর রতন সেদিন ঘুমিয়ে যায়। তার পরের দিন সকালবেলা রতন ফোনে তার সাথে ঘটে যাওয়া সব কাণ্ড তার বন্ধুকে বলে। সেই কথাগুলো শুনবার পর তার বন্ধু তাকে বলে ওঠে, তুই বেশি টেনশন নিস না, মনে হয় কোনো বিড়ালই ছিল বুঝলি, এত ভয় পাওয়ার মতো কিছুই নেই, তুই আবার তো এমনিতেই সাহসী। সে তো আমি জানি। চল, ঠিক আছে, আবার পরে কথা বলবো, রাখছি আমি। তারপর রতন আবার ঠিক অন্য দিনের মতোই অফিস চলে যায়। আর অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে তার রাত্রি হয়ে যায়। রাত্রির বেলা ঘুমোতে যাওয়ার আগে সেই অফিসের কাজ নিয়ে শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল। ঠিক সেই সময় সে শুনতে পায় পাশের ঘর থেকে কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর একটা কথাই বলে চলেছে, মুক্তি, মুক্তি দাও আমায়, আমি আর থাকতে পারছি না এখানে, এইখান থেকে আমায় মুক্তি দাও। এই বন্ধ জায়গাটাতে আমার দম বন্ধ হয়ে আসছে, কেউ বাঁচাও, মুক্তি, মুক্তি দাও আমায়। ও ঘর থেকে মনে হচ্ছে কারোর একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। না, কেই বা কাঁদছে এত রাত্রিরে? আর বাড়ির চাবি তো খালি আমার কাছেই আছে, তাহলে কি চোর এলো ঘরে? আমি একবার বরং দেখেই আসি। যাই, দেখেই আসা যাক। তখন রতন মনে এক মন কৌতূহল নিয়ে পাশের ঘরের দিকে চলে যায়। পাশের ঘরের মধ্যে গিয়ে সে কিছুই দেখতে পায় না, শুধু ঘরের মধ্যে রাখা আছে একটি মাত্র ভাঙা আয়না। সে অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকিয়ে দেখে, তাও সে কাউকেই দেখতে পায় না ঘরের মধ্যে। কয়, ঘরের মধ্যে তো কেউ নেই, তাহলে কার কান্নার আওয়াজ ভেসে আসছিল এতক্ষণ ধরে? আমি কি তাহলে ভুল শুনলাম? এটা কি আমার মনের ভুল ছিল? ঠিক তখন রতন শুনতে পায় আবারও একজন কেউ কাঁদছে। রতন আওয়াজটাকে ভালো করে শুনলে সে বুঝতে পারে সেই কান্নার আওয়াজটা ভেসে আসছে সেই আয়নার দিক থেকে। কান্নার আওয়াজটা শুনে মনে হচ্ছে তো আয়নার ভেতর দিয়ে আসছে, কিন্তু এটা কি করে সম্ভব? আয়নার মধ্যে দিয়ে কেউ কি কাঁদতে পারে? তখন রতন অবাক হয়ে সেই আয়নার দিকে তাকায়। মুক্তি করবি না আমার, এখান থেকে আমায় মুক্ত কর, বাঁচা, বাঁচা আমায়, এই বন্দি জীবন থেকে আমায় মুক্ত কর। কে মনে হচ্ছে আমায় যেন ডাকছে? কে ওখানে? এই কথাগুলো শুনবার পর রতন কেমন একটা যেন মোহিত হয়ে যায়। তারপর সে এগিয়ে যেতে থাকে সেই আয়নার সামনে। সে সেখানে গিয়ে দেখতে পায়, কে আয়নার ভেতর? কে তুমি? তারপর সে দেখতে পায় সেই আয়নার ভেতরে তারই প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু সেই প্রতিছবির মুখে কাঁটায় ভর্তি আর রক্ত লেগে আছে তার গায়ে। সেই রক্ত লাগা প্রতিচ্ছবি দেখে রতন এতটাই ভয় পেয়ে যায়, সে পিছিয়ে গিয়ে ছিটকে বসে পড়ে ঘরের এক কোণে। না, আমি এটা হতে পারি না। না, কিছুতেই না, কিছুই হয়নি আমার। না, ওকে বন্দি করে রাখবো আমি এখানে। তারপর হঠাৎ আয়নার ভিতর থেকে একটা বিকট ভূত বেরিয়ে আসে। সেই ভূত বেরিয়ে এসে রতনের ঠিক সামনে গিয়ে দাঁড়ায়। রতন সেই ভূতকে দেখে প্রচুর ভয় পেয়ে যায়। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, এ আমাকে মেরে ফেলবে, আমি আর বাঁচতে পারবো না, এখান থেকে বাঁচাও, বাঁচাও আমায়। আমি তোকে মারবো না, ওই তো আমার কাছে আসবি রে বেটা। মানে আমি তোমার কি কাজে আসবো? তোকে আমি বন্দি করে রাখবো ওই আয়নার মধ্যে, না হলে আমি যে মুক্তি পাবো না এই পৃথিবীর হাত থেকে।
এই কথাগুলো শুনবার পর রতনের গায়ের লোম খাড়া হয়ে যায়। তখন সে মনে মনে চিন্তা করে আজই তার শেষ দিন। সে কি করবে কিছুই ভেবে উঠতে পারে না। তখন সে ভয়ে ভয়ে বলে, না, তুমি এরকম আমার সাথে করতে পারো না। না, তুমি কিছুই করতে পারো না। পারবো না আমি, তবে এই দেখ। তারপর সেই ভূতটা রতনকে টেনে হিঁচিয়ে ছুঁড়ে দেয় সেই আয়নার মধ্যে। তখন রতন সেই আয়নার মধ্যে বন্দি হয়ে যায়। সে হাত দিয়ে টোকা মারলেও আয়না থেকে সে ভেঙে বেরোতে পারে না। তারপর রতন সেই আয়নার মধ্যেই বন্দি হয়ে যায় সারা জীবনের মতো।